অ্যাকচুয়ালি মাউন্ট এভারেস্টের জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 9th এপ্রিল। তো খুম্বু দিয়ে শুরু হয়। খুম্বুতে ফার্স্ট ডেড বডি দেখি আমি। খুম্বুতে আমি একটুর জন্য বেঁচে গেলাম একটা বড় অ্যাক্সিডেন্টের থেকে। হয়তো একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত, না ফেরারও চান্স ছিল। সেই অ্যাক্সিডেন্টে একটা বিশাল বড় সেরাক আর কি পড়ে যায়। বড় বড় ক্রিভাসেস ছিল, যে ক্রিভাস আমাদের 5টা ল্যাডার লাগিয়ে ক্রস করতে হয়েছে। এবার তুমি যদি 5টা ল্যাডারের ওপর দাঁড়াও, যখন মাঝখানে আসবে ল্যাডারটা পুরো এরকম হয়ে যাবে তোমার বডি ওয়েটের জন্য। আর তুমি যখন নিচে দেখবে, তুমি দেখতে পাচ্ছ নিচে কিছু নেই, খাদ। তুমি যদি পড়ো তাহলে ইতিহাস। ladder crossing. বাঙালি হিসাবে রাধানাথ সিকদারের যে এত বড় কৃতিত্ব, এটা কেউ জানে না, ইন্ডিয়ানসরাই জানে না। যে জর্জ এভারেস্টের আন্ডারে কাজ করে অ্যাকচুয়ালি নিচে বসে ত্রিগোণমিত্রির সাহায্যে পুরো এভারেস্টের হাইট ক্যালকুলেট করেছিল। তো হিলারি স্টেপ মানে তখন বডি অলরেডি এক্সস্টেড হওয়া শুরু হয়ে গেছে। ইন দ্য মিন টাইম তুমি যদি দেখো, তোমার চারপাশে লাশ পড়ে আছে, ডেড বডি পড়ে আছে, যেগুলোকে ল্যান্ডমার্ক হিসাবে ইউজ করা হচ্ছে। আমি বিশ্বাস করতে চাই এটি আছে। লোকে বলে যে থার্ড ম্যান ফ্যাক্টর মানে তোমার সাথে পাহাড়ে তুমি একা নেই, পিছনে একজন না একজন কেউ আছে যে তোমার সবসময় ফলো করে যাচ্ছে। ইন দ্য মিন টাইম আমি দেখি আমার টেন্টের পিছন দিয়ে কেউ একটা হেঁটে গেল। যাক, কোনো একটা স্টুডেন্ট এসছে। বেরিয়ে দেখি কেউ নেই, পায়েরও কোনো ছাপ নেই। এটাও বলা হয় যে প্রত্যেক 3 জনের মধ্যে একজন ক্লাইম্বারের ডেথ নিশ্চিত। মানে সব যা ছিল পুরো জমে গেল পুরো বরফের মধ্যে। বাঙালি, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। ঝড় চলছে, তার মধ্যে সেই অবস্থায় যাচ্ছ, হাত কাজ করছে না, পা কাজ করছে না, জাস্ট একটাই মাইন্ডসেট যে তুমি দেখতে পাচ্ছ এভারেস্ট, জাস্ট ক্লাইম্ব ইট। নমস্কার, আমি আবির আর আপনারা দেখছেন বেঙ্গল আল্টিমেট পডকাস্ট। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে আমাদের ভিডিওতে যিনি আছেন, তিনি আমাদের দেশের গর্ব, আমাদের বাঙালিদের গর্ব, এভারেস্ট জয়ী শুভম চ্যাটার্জি। দাদা, কেমন আছো বলো? নমস্কার, সবার প্রথমে ধন্যবাদ তুমি ইনভাইট করেছো আমাকে, কারণ এই টপিক নিয়ে অনেক কিছু বলার থাকে যেটা সবসময় সব জায়গায় বলা যায় না। তো আমাদেরও একটা প্ল্যাটফর্ম দরকার, বিশেষ করে অ্যাথলিটদের, স্পোর্টসম্যানদের একটা করে প্ল্যাটফর্ম দরকার যেখানে তারা একদম বলতে পারে। সো আই হোপ আজকে অনেক কিছু খুলে আলোচনা হবে, আর অনেকে জানতে পারবে। একদম। অ্যান্ড থ্যাংক ইউ তো তোমাকে যে তুমি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে টাইম দিয়েছো। অ্যান্ড ফার্স্ট অফ অল তো কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। তুমি এভারেস্ট জয় করে এলে। একটা দারুণ অভিজ্ঞতা, হেভেনলি অভিজ্ঞতা, যেটা খুব কম মানুষেরই হয় এবং খুব কম মানুষই সেখানে পৌঁছতে পারে। 7 সামিট, তার মধ্যে 6টা তুমি অলরেডি করে ফেলেছো, বাকি একটা, এবং একটা ভলক্যানো বাকি। সো এটা তোমার নেক্সট প্ল্যানিং, তোমার নেক্সট টার্গেট। তার জন্য অনেক শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ। আশা করি তুমি সেটাও জয় করে ফিরবে। তো এখন কেমন আছো? সেই এভারেস্টের সেই অসাধারণ হেভেনলি জায়গা থেকে শহরে ফিরে কেমন লাগছে? প্রথম কথা তো গরম, এটা নেওয়া যাচ্ছে না, অনেস্টলি নেওয়া যাচ্ছে না। সবসময় এসির মধ্যে আছি, আর এখনই আমার বাড়িতে রাত্রিবেলা এখনও লোডশেডিং হচ্ছে, তো খুবই বিশাল চাপের ব্যাপার। তো আশা করছি এখান থেকে আবার কয়েকদিন পর চলে যেতে পারবো। আশা করছি সেই ফান্ড জমিয়ে আবার নেক্সট মিশনের জন্য বেরিয়ে যেতে পারবো। বাট ফিরে আসার পর এই যে সবাই ভালোবাসা দিচ্ছে, এই যে আপনারা ডাকলেন বা সব জায়গায় যে আমায় ডাকছে, সংবর্ধনা দিচ্ছে, সেখানে বলছে যে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট বা কিছু, এটা ভাল লাগছে শুনতে যে ঠিক আছে ফাইনালি এই জিনিসটা লোকে জানতে পারছে যে মাউন্টেনিয়ারিংটা কী। সবাই জানে না এখনও, যারা ডাকছে তারাও হয়তো অনেকে এটা ব্যাপারটা এত বুঝতে পারছে না যে কী হচ্ছে না হচ্ছে। বাট লোকে জানুক, এটাই আমি চাই আর কি। একদম। ফ্যামিলির কি রিয়াকশন? প্রথমে তো ভয় ছিল, এখন ওরাও খুশিতে আছে, গর্বে আছে। ওদেরও ইন্টারভিউ নিচ্ছে, তো ওখানেও একটু বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোর বাবার ব্যাপার আছে আর কি। তো যেদিন পরিবারকে ছেড়ে তুমি মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে যাত্রা করলে, সেদিন তাদের কীরকম রিয়াকশন ছিল, বা তারা কি বলেছিলেন তোমাকে? সেই দিন বাবাকে আমি প্রথম একটু কাঁদতে দেখেছিলাম, একটু চোখের জল, তাও ছেলেরা যেরকম করে, কিছু হয়নি, অল গুড, সেই ইচ্ছা ছিল। মা তো কিলিমাঞ্জারো দিয়ে শুরু করেছিলেন 2024-এ, সেদিন থেকে যে কান্না শুরু করেছে। যখনই যাই, যত ইজি হোক যত হার্ড হোক, মায়েরটা তো লেগেই থাকে। বুঝতেও পারি যে স্বাভাবিক ব্যাপারটা, কিছু ওরা জানে না, বুঝতে পারছে না আমি কোথায় আছি না আছি, আমার কলের ওপর ডিপেন্ড করে ওরা আছে। প্লাস বন্ধুরা ছিল বড় সাপোর্ট।
তো বাস সবার আশীর্বাদ নিয়ে বেরিয়েছিলাম। একদম। সো অল দ্য বেস্ট। তুমি সত্যি মানে এমন একটা মাইলস্টোন কমপ্লিট করে এলে যেটা অনেক মানুষের স্বপ্ন থাকে, এবং আমরা তো ভাবতেই পারি না। আমরা সমতলে থাকি, আমরা এখান থেকে সেই খবরগুলো পাই যখন ওখানে কোনো অ্যাচিভমেন্ট আসে, এবং অ্যাচিভমেন্টের সাথে সাথে অনেক সময় অনেক খারাপ খবরও আমরা পাই। তার জন্য সত্যি আমরা দুঃখিত, এবং আমরা চাই যে যারা দর্শকরা দেখছেন তারা সকলে এনাদের মতো অ্যাথলিট যারা রয়েছেন, যারা মাউন্টেনিয়ার রয়েছেন, তাদেরকে সাপোর্ট করুন, এবং আপনাদের এই সাপোর্ট, ভালোবাসা এবং ইন্সপিরেশনই কিন্তু তারা অবশ্যই এরকম বহু পর্বত এবং পর্বতমালা জয় করবেন। এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে। তো দাদা, আজকে আর বেশি ইন্ট্রোডাকশনে ঢুকছি না, তোমার এক্সপিরিয়েন্স আজকে শুনবো। সো মাউন্ট কিলিমাঞ্জারো, আফ্রিকা, তুমি প্রথম সেই ভারতীয় যে সেখানে গিয়ে ভারতের ন্যাশনাল অ্যান্থেম গিয়েছিলে। Right. কেমন ছিল অভিজ্ঞতাটা? দারুণ ছিল। সব থেকে স্পেশাল তখন লেগেছিল যখন বাকিরা জানে না, বাট বাকিরা তাকিয়ে আছে তোমার দিকে, যে তুমি ন্যাশনাল অ্যান্থেম গাইছো, জনগণমন গাইছো, তারা তোমার দিকে তাকিয়ে আছে, তারাও ব্যাপারটায় পার্টিসিপেট করছে, তারাও ওটাকে রেসপেক্ট জানাচ্ছে ব্যাপারটাকে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। আর ওটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল সামিট ছিল, তো তার ফিলিংস তো আলাদাই ছিল যে সামিট হয়ে গেছে, এবার সেখানে জনগণমনের উপরই পাও না একটা আলাদা। তো এটা হয়তো বলে প্রকাশ করা যায় না। তুমি ওই জায়গায় দাঁড়িয়ে এত তুমি হার্ডওয়ার্ক করে তুমি ওই জায়গায় পৌঁছে তুমি যদি তোমার দেশকে রিপ্রেজেন্ট নাই করতে পারলে তো কী লাভ। সো এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে কোশ্চেনে, যেটার জন্য হয়তো অনেক দর্শকরা অধীর আগ্রহে বসে আছে। মাউন্ট এভারেস্ট, দ্য জায়েন্ট, দ্য মনস্টার, শুরু থেকে শেষ অবধি কী কী অভিজ্ঞতা তোমার হয়েছিল, কী কী চ্যালেঞ্জেস এসেছিল, কীরকম কী অভিজ্ঞতা শিকার তুমি হয়েছিলে, সম্পূর্ণটা যদি আমরা তোমার থেকে জানতে পারি দাদা। অ্যাকচুয়ালি মাউন্ট এভারেস্টের জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 9th এপ্রিল, বাট আমার জার্নি শুরু হয়েছিল 2022। 2022-তে যখন আমি প্রথম ভাবি যে আমি 7 সামিটস করবো অ্যান্ড 7 ভলক্যানিক সামিটস করবো, আর শুধু তাই নয়, আমি ইয়াংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হতে চাই, যখন আমি ভেবেছিলাম, তো তখন থেকে জার্নিটা খুবই কঠিন ছিল। কেউ বিশ্বাস করেনি, ইভেন যদি বাবা মা বলি, বাবা মা ছেলে সব কথা বিশ্বাস করে না, সব কিছু ভরসা রাখে সব কিছু, বাট এভারেস্ট ওকে দেখা যাবে। বাট কেউ কল্পনা করতে পারেনি যে ভিতর থেকে আমি নিজেকে তৈরি করছিলাম, বিকজ আমি ছোটো থেকে স্পোর্টসে খুব খারাপ ছিলাম, একদম পিছন দিকে থাকতাম স্পোর্টসে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজেকে, লোকে বলে আল্ট্রা অ্যাথলিট, আমি নিজেকে বলি না, বাট সেই জায়গা থেকে নিজেকে এই জায়গায় পৌঁছে নিয়ে আসা, লোককে ট্রেন করা, নিজের হাফ বয়সী ছেলের সাথে কম্পিট করে তাদেরকে হারানো, এই জায়গা থেকে যে জার্নিটা ছিল, জার্নিটা আমার শুরু এখান থেকে। সো এই জার্নিটা খুবই কষ্টকর ছিল, প্লাস ডেডিকেশন ছিল তুঙ্গে। ইভেন এভারেস্টের জন্য আমি 5 weeks টাইম পেয়েছিলাম প্রিপেয়ার করার জন্য নিজেকে, কারণ আমার সায়াটিকা ইনজিওর্ড হয়েছিল আন্টার্কটিকায়। আমি ফেব্রুয়ারি মাসে আন্টার্কটিকা থেকে ফিরি, আন্টার্কটিকা আর্জেন্টিনা 3টে সামিট করে ফিরি 25 days-এ। সায়াটিকা ইনজিওর্ড হয়ে যাওয়ার পর তো আমার কাছে জাস্ট 5 weeks টাইম ছিল এভারেস্টের জন্য প্রিপেয়ার করার। তো এই টোটাল 5 weeks-এ কেউ এভারেস্টের জন্য প্রিপেয়ার হতে পারে না। তো এই 2 বছরের মেহনত, 4 বছরের মেহনত, এটা বড় একটা বুস্ট আপ ছিল আমার ক্ষেত্রে। তো যদি আমি 9th এপ্রিল থেকে গল্প শুরু করি এভারেস্টের অভিজ্ঞতা কী, সো এভারেস্ট আমার কাছে সত্যি কথা বলতে হয়তো ছোটো মুখে বড় কথা লাগবে শুনতে, এভারেস্ট আমার গোল নয়, আমার গোল ছিলই না। এভারেস্ট ওয়াজ পার্ট অফ মাই গোল। আমার গোল হয়তো এর থেকে অনেক আরও বেশি আছে, যেটা আমি এখনও রিভিল করিনি বা কিছু করিনি। সো এভারেস্ট আমার কাছে নর্মালি একটা 8000 মিটার ছিল। আমি সেপ্টেম্বরে মানাসলু ক্লাইম্ব করে এসেছি, ওয়ার্ল্ডের 8th হাইস্ট পিক, 8163 মিটার্স। সো আমি জানি যে 8000 মিটার্সে বডি কিরম রিয়াক্ট করতে পারে। তো আমার ট্রেনিংও ছিল প্রপারলি সেই দিকে ডেডিকেটেড, নট পার্টিকুলার একদম পুরো টিপিক্যাল জিম ট্রেনিং, একদমই নয়। মাউন্টেনিয়ারিং ট্রেনিং আর জিম ট্রেনিং যে আলাদা, এটা অনেক মাউন্টেনিয়ার বোঝে না। এই যে ক্যাজুয়ালিটিস হয় পাহাড়ে, তার কারণ হচ্ছে এটাই। তারা ভাবে যে তারা যদি একদম পুরো হেভি লিফট করে যায়, ভালো বেঞ্চ প্রেস মেরে গেল, ভালো তোমার ডাম্বেল উঠিয়ে গেল, বড় বড় ডাম্বেল, দেখতে তাদের তাগড়া হয়ে গেল শরীর, ডাজন্ট মিন ইউর মাউন্টেন ফিট। তুমি দেখবে অনেক মাউন্টেন ফিট যারা হয়, যাদের শরীর, তাদের শরীর কিন্তু একদম দেখে মনেই হয় না যে তারা স্পোর্টসম্যান হতে পারে, ঠিক আছে? সো যাই হোক, আমার কাছে সেটাই টার্গেট ছিল। তো সেই জন্য আমি 9th এপ্রিল বেরোই, কাঠমান্ডু পৌঁছাই, কাঠমান্ডুতে ব্রিফিং হয়, সব কিছু হয়। তখন থেকে একটু ধুকপুকানি শুরু হয়, বিকজ কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপে মেসেজ আসছিলো, ভাই তুই জানিস না তুই কী করছিস। ক্লাব থেকে মেসেজ আসছিলো, কন্টিনিউ কেয়ার করছিল তারা। তো এই কেয়ার হলে একটু ভয় লেগে যায় না, যে এত কেয়ার কেন করছে। সো তখন মনের মধ্যে একটু ঢোকে, ঠিক আছে আমি কিছু একটা তাহলে করছি, সিরিয়াস থাকা উচিত। আর আমি ফোকাস ছিলাম, এই ফোকাস আমার কোনোদিনই সরেনি এই পার্টিকুলার জিনিসটা থেকে।
এবার বাকি তো এভারেস্টে যাত্রা পথে তুমি জানোই কি কি থাকতে পারে কি কি না থাকতে পারে। তো খুম্বু দিয়ে শুরু হয়। খুম্বুতে ফার্স্ট ডেড বডি দেখি আমি, তখন মনে হয় যে ওকে সিরিয়াস। তো খুম্বুতে ফার্স্ট ডেড বডিটা দেখার পর, সেটাও তাও 15-20 বছর পুরনো একটা ডেড বডি, মানে সেটা হয়তো ওপরে কোথাও হয়েছে ক্যাজুয়ালিটিটা, সেটা ধীরে 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 এই 10-15 বছর ধরে নিচে এসছে। যখন নিচে এসে পৌঁছেছে তখন আর তার শরীরে চামড়া নেই, জাস্ট হাড় পড়ে আছে, তার গলার নেকলেসটা রয়েছে ইনট্যাক্ট। সো ওটা দেখেই আর কি সব এসপিসিসি মানে সাগরমাথা পলিউশন কন্ট্রোল সেন্টার, তারা বডি নিয়ে গেল, সব কিছু করলো। তখন থেকেই মনে একটা ঢুকে গেল যে ঠিক আছে তুই রাস্তায় আরও দেখতে পাবি রনি, সো বি প্রিপেয়ার্ড। খুম্বুতে আমি একটুর জন্য বেঁচে গেলাম একটা বড় অ্যাক্সিডেন্টের থেকে, হয়তো একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত, না ফেরারও চান্স ছিল সেই অ্যাক্সিডেন্টে। একটা বিশাল বড় সেরাক আর কি পড়ে যায় আমরা যখন ক্যাম্প ওয়ানে মুভ করি। তো ঠিক সেই সেরাকের তলা দাঁড়িয়ে আমার ছবি আছে, আমি ওখানে দাঁড়িয়ে ভেবেছিলাম যে পুমুরির ছবি নেবো। পুমুরি থেকে তখন সানরাইজ হচ্ছে ভোরবেলা। তো গাইড আমাকে বারণ করে যে তুমি এগিয়ে চলো, পরে জায়গা পাবে। 10 মিনিট দূরে গিয়ে আমরা ছবিটা তোলা স্টার্ট করি, আর ভিডিওটা অন করি তখনই সেরাকটা পড়ে। সেরাকটা কি? সেরাক হচ্ছে একটা টাওয়ার বলতে পারো, বরফের বিশাল টাওয়ার। তো হেলেই ছিল, ওই জন্য আমরা ছবি নিচ্ছিলাম যে বেশ ইন্টারেস্টিং ব্যাপার। বাট খুম্বু ইজ ভেরি ডেঞ্জারাস, যেটা আমাদের ক্রস করতে হয়। বড় বড় ক্রিভাসেস ছিল, যে ক্রিভাস আমাদের 5টা ল্যাডার লাগিয়ে ক্রস করতে হয়েছে। এবার তুমি যদি 5টা ল্যাডারের ওপর দাঁড়াও, যখন মাঝখানে আসবে ল্যাডারটা পুরো এরকম হয়ে যাবে তোমার বডি ওয়েটের জন্য। আর তুমি যখন নিচে দেখবে, তুমি দেখতে পাচ্ছ নিচে কিছু নেই, খাদ। তুমি যদি পড়ো তাহলে ইতিহাস। And the scary but interesting part of this journey, 5 ladder crossing. Way to camp one. তুমি বুঝতে পারবে, সেই ফিলিংসটা আসবে, সেই অ্যাড্রিনালিন রাশটা নিয়ে তুমি রোপটাকে ধরে নিজের সেফটি লাগিয়ে যাচ্ছ। কেমন লাগছিল ওই ঠিক মিডল পয়েন্টে যখন পৌঁছলে? অ্যাড্রিনালিন রাশ যেটা ছিল, ওটার জন্য আমি সব কিছু করতে পারি। যদি আরেকবার বলে করতে, আমি আরেকবারও করতে পারি। নিজেকে ভয় পাওয়ানো একটা আর্ট। নিজেকে ভয়ে যদি না পাও, তুমি যদি নিজেকে চরম প্রেশারে না রাখো, আমি মনে করি তুমি এগোতে পারবে না। যদি তোমার লাইফ কমফোর্টেবল হয়ে যায়, তাহলে তুমি এক জায়গাতেই আটকে আছো। তো নিজেকে সেই কমফোর্ট জোন থেকে বের করে নিজেকে প্রেশার পয়েন্টে রাখতে আমি পছন্দ করি। मजा आ रहा है भाई। তো যাই হোক, খুম্বু ক্রস করে আমরা ক্যাম্প ওয়ানে গেলাম। ক্যাম্প ওয়ানে গিয়ে আমি একটা ভিডিও ছাড়ি ফেসবুকে এই কথাটা বলে, পুরো ঘটনাটা বলে, এবং পরে জানতে পারি যে একজন ইন্ডিয়ান খুব গুরুতর আহত হন, যাকে ইমিডিয়েট রেস্কিউ করে নিয়ে যাওয়া হয় কাঠমান্ডু হসপিটালে। সো ক্যাম্প 2, ক্যাম্প 3 সবই গেলাম। ক্যাম্প 3 ওয়াজ টাফ উইদাউট অক্সিজেন। সো তুমি জুমার লাগিয়ে উঠছো 7000 মিটার্স, তোমার কাছে কিচ্ছু নেই, ঝড় চলছে, তার মধ্যে সেই অবস্থায় যাচ্ছ, হাত কাজ করছে না, পা কাজ করছে না, জাস্ট একটাই মাইন্ডসেট যে তুমি দেখতে পাচ্ছ এভারেস্ট, জাস্ট ক্লাইম্ব ইট, নাথিং। সো এই মেন্টালিটি নিয়ে যাচ্ছিলাম। বন্ধু হয়েছে অনেক, অনেক স্মৃতি হয়েছে। সো ওভারঅল অভিজ্ঞতা এটাই। কি কি চ্যালেঞ্জেসের মুখে পড়েছিল এই পুরো সামিটটার মধ্যে? চ্যালেঞ্জেসের মধ্যে যদি পড়েছি কি যদি বলতেই হয়, তাহলে ফার্স্টে বলতে হয় তো খুম্বু ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ। বাট তুমি যদি অ্যাকচুয়াল মাউন্টেনিয়ার হও, তুমি অ্যাকচুয়ালি এনজয় করবে খুম্বু গ্লেশিয়ারটা। পুরো এভারেস্ট জার্নির মধ্যে খুম্বুটাই শুধু তুমি এনজয় করবে। তারপর তুমি ফিক্স লাইন লাগিয়ে যাচ্ছ, সব কিছু করছো। মেন চ্যালেঞ্জ যেটা আমি যেদিন সামিট করেছি সেদিন ছিল, সেদিন ওয়ার্ল্ডের সব থেকে বেশি সামিট সেদিন হয়েছে আজ পর্যন্ত এভারেস্টের। 244 বা 45 জন এই একদিনে সাবমিট করেছে। এবার 244 জনের মধ্যে ধরো তুমি মিডলে, জাস্ট অ্যাজিউম তোমার আগে 100 পিছনে 100, যে 200 জন থেকে থাকে। সো এই আগের 100 জনের স্পিডের সাথে তোমার স্পিড মেলাতে হবে। তো তারা স্লো মানে তুমি স্লো,
তো তারা যদি কোনো প্রবলেম ফেস করে তো তোমাকেও সেই প্রবলেম কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। আর এভারেস্টের কি তোমার একটা উইন্ডো থাকে, প্রত্যেক সামিটেরই, প্রত্যেক মাউন্টেন যখন তুমি সামিট করো একটা উইন্ডো থাকে, ধরো 10টা থেকে 12টা, এই 2 ঘন্টা হচ্ছে উইন্ডো। তারপর ওয়েদার কী হবে কেউ জানে না, খারাপও হতে পারে, সেম থাকতে পারে, সব কিছু, বাট খারাপ হওয়ার চান্স বেশি। বিকজ যারা মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট যারা ক্যালকুলেট করে তারা অলমোস্ট অ্যাকিউরেটই ক্যালকুলেট করে এভারেস্ট রিজিয়নে। সো আমার তো সামিট উইন্ডো মিস হয়ে যায়, তো বিকজ বিশাল বড় লাইন, আর তার মধ্যে লোক এত স্লো, তার মধ্যে কিছু লোকের টেকনিক্যাল নলেজেরও প্রবলেম। তোমার একটা সিম্পল কথা বলি, ফিক্স লাইন মানে হচ্ছে রোপ ফিক্স করা আছে, যার মধ্যে তুমি তোমার অ্যাঙ্কার লাগাবে, যে তুমি তোমার কিছু হলে তুমি যাতে অ্যাঙ্কারে আটকে থাকো। দিস ইজ আ বেসিক কনসেপ্ট অফ সেফটি অ্যাঙ্কার। তো সেফটি লাগানোর জন্য কিছুই না, একটা ক্যারাবাইনার জাস্ট ওটাকে রোপে ফাঁসানো, দ্যাটস ইট। সেটাই লোকে গ্লাভস পরে করতে পারছে না ওই অল্টিটিউডে গিয়ে। এবার সে যতক্ষণ না করছে, তার শেরপাকে ঘুরে যেতে হচ্ছে। ধরো শেরপা 5 জনকে নিয়ে যাচ্ছে, 5 জনের পিছনে আছে, সেই 5 জনকে ক্রস করে ওই হিলারি স্টেপ দিয়ে যখন ও ওই লোকটার গিয়ে মানে ওর অ্যাকচুয়াল ক্লায়েন্টের গিয়ে ক্যারাবাইনার লাগাচ্ছে, ততক্ষণে পিছনে ট্রাফিক হয়ে যাচ্ছে অলরেডি। তাদের তো দোষ নেই, তারা তো নিজের অ্যাঙ্কার লাগাতে পারে, বাট তাদের ডিপেন্ড করতে হবে তার ওপর, বিকজ এটা একটা টিম ওয়ার্ক, আর কিছুই না। বাট আমার এটাই বক্তব্য, তুমি যখন এভারেস্টে আসছো, তুমি বেসিক নলেজগুলো তো নিয়ে আসো। বেসিক যে ফান্ডামেন্টালসগুলো আছে, বেসিক টেকনিক্যাল স্কিল, একটা ক্যারাবাইনার লাগানো, একটা মিটেন পরার পর, মিটেন মানে বড় গ্লাস পরার পর যদি তুমি অ্যাঙ্কার না লাগাতে পারো, তা তুমি এভারেস্টের জন্য এখনও যোগ্য নও। মেবি নেক্সট ইয়ার, এই বছর তুমি প্র্যাকটিস করো, নেক্সট ইয়ার আসো। এটাই আমার একটা খুব খারাপ লাগার জায়গা, পার্টিকুলারলি এভারেস্টে, বিকজ সবাই এভারেস্টার হতে চায়, কেউ মাউন্টেনিয়ার হতে চায় না। তো কথা হচ্ছে এটাই। তো এভারেস্ট ক্লাইম্ব সবার কাছে এখন একটা টার্গেট হয়ে গেছে যে আমি এভারেস্ট ক্লাইম্ব করব, বাট তার জন্য যে ডেডিকেশন লাগে, তার জন্য যে অ্যাকচুয়াল ট্রেনিং লাগে, একটা বেসিক ট্রেনিং যেটা লাগে, সেটা না করে এভারেস্ট ক্লাইম্ব করতে আসা মূর্খামি আমি মনে করি। বুঝতে পারলাম। এই যে কারেকশনসের জায়গাগুলো, এগুলো এখন যারা মাউন্টেনিয়ার রয়েছেন, যারা নতুন মাউন্টেনিয়ার বা যারা মাউন্ট এভারেস্ট বা অন্যান্য পর্বত যারা ক্লাইম্ব করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা অনেক বড় মেসেজ, অনেক বড় মেসেজ, যেই কারেকশনসগুলো করা দরকার। শিওর। 2026-এ দুটো বড় সামিট, মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোৎসে। মাউন্ট এভারেস্টের তো আমরা ঘটনা শুনলাম, আমরা পরে আবার শুনবো। মাউন্ট লোৎসের কীরকম এক্সপিরিয়েন্স ছিল? লোৎসের এক্সপিরিয়েন্স এভারেস্টের থেকে কঠিন ছিল, কারণ একটা 24 ঘন্টা ধরে আমার সামিট হয়েছে, 24 আওয়ার্স আপ ডাউন সব কিছু মিলিয়ে, বিকজ অফ দিস ট্রাফিক। কারণ আমার ইনিশিয়াল টার্গেট ছিল এভারেস্ট এবং লোৎসে 6 ঘন্টায় কমপ্লিট করবো, দ্যাট ইজ ওয়ার্ল্ড রেকর্ড। এর থেকে বেশি ফাস্ট কেউ করতে পারেনি। আমার বডিও আমি সেভাবে ট্রেন করেছিলাম, কিন্তু কথা হলো এই ট্রাফিকের জন্য আমি পুরো আটকে গেলাম সব কিছুতে। তো আমি ভাবলাম যে যখন আটকেই যখন গেছে, তো নেক্সট দিন সাবমিট করব। রাতটা 5 ঘন্টা টাইম ছিল, একটা 5 ঘন্টা ঘুমিয়ে নিয়ে নেক্সট দিন সকালে লোৎসের জন্য বেরোবো। লোৎসে হচ্ছে একটা ধরে নাও 60 তলা বিল্ডিং, শুধু সিঁড়ি, কন্টিনিউ তুমি বরফের মধ্যে দিয়ে চলে যাও। এটা হচ্ছে লোৎসে, পুরো খাড়া, স্টিপ, আর জাস্ট ক্লাইম্ব আনলেস ইউ গেট টু দ্য টপ। লোৎসে হচ্ছে এটা। এভারেস্টে যেমন ওঠা নামা, একটু ক্লাইম্ব, ট্রাভার্স, সব কিছু আছে, লোৎসেতে কিচ্ছু নেই। লোৎসে জাস্ট একটা স্টিপ ক্লাইম্ব, দ্যাটস ইট। তো এতক্ষণ ক্লাইম্ব করার পর আরেকটা 8000 মিটার, ইটস নট আ ম্যাটার অফ জোক। দ্যাটস ওয়াই সবাই করতে পারে না, দ্যাটস ওয়াই সবার টাইম লাগে, পরের বছর আসে। অনেকে ক্যান্সেলও করে দিয়েছে আমাদের টিম থেকেই। যেদিন আমি লোৎসে ক্লাইম্ব করি সেদিন শুধু আমরা 4 জন ক্লাইম্ব করেছি, মানে 274 জন থেকে 4 জন ক্লাইম্ব, 270 জন নিচে চলে গেল ক্যাম্প 2-তে। মানে বুঝতে পারছো লোৎসেকে কেউ অত গুরুত্ব কেন দেয় না, সব এভারেস্টের পিছনে ছোটে। বাট এভারেস্ট ক্লাইম্ব করার পর লোৎসে ক্লাইম্ব করা একটু বেশি চ্যালেঞ্জের। আমার মনে হয় এটা মাউন্টেনিয়ারে এটা ট্রাই করা উচিত, এভারেস্ট ক্লাইম্ব করার পর লোৎসে। কিন্তু এভারেস্ট ক্লাইম্ব করতে গিয়ে তো অনেকে হাল ছেড়ে দেন, তো সেখানে তুমি এভারেস্ট এবং তারপরে লোৎসে, এই চ্যালেঞ্জটা নেওয়ার আগে মনে হলো না যে না, আমি শুরুতেই ভেবেছিলাম যে আমি এভারেস্ট লোৎসে মাকালু করবো, 3টে 8000 মিটার্স। মাকালুটা ফান্ডের অভাবে আমি করতে পারি না, যদি আমার ইনিশিয়াল ফান্ড জোগাড়, কারণ আমি 1 মাস টাইম পেয়েছি ফান্ড জোগাড় করার জন্য, নিজের থেকে আমি বেশিরভাগ ফান্ড দিয়েছি। তো মাকালুর জন্য যদি আমি ফান্ড পেতাম, তাহলে পৃথিবীর হয়তো কিছু মাউন্টেনিয়ার্সই এটা করেছে, এভারেস্ট লোৎসে মাকালু একসাথে। তো 3টে যদি একসাথে ক্লাইম্ব করতাম, এটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল। অ্যাচিভমেন্ট একটু কম, আমার নিজের স্যাটিসফ্যাকশন লেভেলটা একটু কম, কিন্তু
সেটাও অনেক ভালোই, কিন্তু যদি এভারেস্ট লোৎসে মাকালু যদি হতো তাহলে 100/100, এটাই আমি বলতে চাই। এভারেস্টে কি আবার যাওয়ার ইচ্ছা আছে? হয়তো চায়না সাইড থেকে একবার যাওয়ার ইচ্ছা থাকতে পারে, কিন্তু তার আগে বাকি 8000 একটু এক্সপ্লোর করতে চাই। একদম, মানে আমরা জাস্ট শুনে এগুলোকে রূপকথা মনে করি যে পাহাড়ে উঠছেন, পাহাড়ে যাচ্ছেন, সাবমিট করছেন, কিন্তু যারা যান এবং যারা সেখানে গিয়ে সাকসেস পান, এটা কিন্তু একটা ইতিহাস হয়ে যায় দেশের জন্য এবং সর্বোপরি আমাদের বাঙালি জাতির জন্য। একদম, সো আবারও কনগ্রাচুলেশন তোমাকে থ্যাংক ইউ সো যে মাচ। এরকম দুটো সামিট, দুটোটা আরও অনেক সামিট তুমি করেছো, 5টা ন্যাশনাল রেকর্ড এবং একটা ওয়ার্ল্ড রেকর্ড। তো যখন এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়ে গেল তোমার মনে হয়েছিল যে এখানেই শেষ নয়, যে আরও করতে হবে? অবশ্যই, আমার কখনোই মনে হয়নি এটা শেষ। যদি তুমি তোমার সাকসেসে স্যাটিসফাইড হয়ে যাও, তোমার গ্রোথ ওখানেই স্টপ, এক্স্যাক্টলি ওখানেই শেষ তুমি। তো আমি কখনো আমার সাকসেসে স্যাটিসফাইড নই। আমি নেক্সট যেমন এখন ভাবছি বিনা অক্সিজেনে কিছু করব, বা উইন্টারে কোনো 8000 মিটার ক্লাইম্ব করব, যেগুলো কেউ সাধারণ লোক করে না বা করতে পারে না। কারণ আমার টার্গেট এখন, আমি ওয়ার্ল্ড মাউন্টেনিয়ারিংকে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিংয়ের সাথে মানে একটা সংযোগ করতে চাই। বাইরের পৃথিবীর কাছে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারদের সম্মান খুবই নিচে। অনলি হ্যান্ডফুল মাউন্টেনিয়ার্স আছে যাদেরকে ওরা চেনে, নালে তারা পাত্তাই দেয় না ইন্ডিয়ান মাউন্টেনিয়ারকে। তো আমার এখন এটাই টার্গেট যে আমি ওয়ার্ল্ড মাউন্টেনিংকে চেনাবো যে ইন্ডিয়ানসরা কী, ওরাও অ্যাকচুয়াল ক্লাইম্বার হতে পারে। আর নিজস্ব ট্রেনিং সেন্টারও শুরু করেছি যা শুধু পার্টিকুলারলি মাউন্টেন ফোকাসড। বাট আমি এটাই এখন প্ল্যান আমার, যে ওয়ার্ল্ড মাউন্টেনিংকে চেনাবো ইন্ডিয়ানসরা কী। এভারেস্টের শিখরে উঠে রাধানাথ শিকদার স্যারের ছবি তুমি রেখে এসছো, ওই মোমেন্টটা কেমন ছিল? আমি শুরুতে ভেবেছিলাম যে বাঙালি হিসাবে রাধানাথ শিকদারের যে এত বড় কৃতিত্ব, এটা কেউ জানে না, ইন্ডিয়ানসরাই জানে না। বাইরের পৃথিবীর কথা তো আমি ছেড়েই দিলাম। তো যদি ভারতীয় হয়ে বা একজন ভারতীয়র কথা না জানে যে জর্জ এভারেস্টের আন্ডারে কাজ করে অ্যাকচুয়ালি নিচে বসে ত্রিগোণমিত্রির সাহায্যে পুরো এভারেস্টের হাইট ক্যালকুলেট করেছিল, তাহলে আমি কি করলাম মাউন্টেনিয়ার হিসাবে? আমার কন্ট্রিবিউশন কি? মানে আমি শুধু এভারেস্ট চলে এলাম, দ্যাটস ইট? আমার তো একটা কন্ট্রিবিউশন থাকা উচিত ইউথের কাছে, সোসাইটির কাছে, যে আমি এটা করেছি যার জন্য ইউ ক্যান বি প্রাউড অফ। সো বাঙালি, তার মধ্যে রাধানাথ শিকদার বাঙালি। তো আমি বাঙালি হয়ে একটা বাঙালির অধিকার থেকে কী করে তাকে তার মর্যাদা তো আমায় দিতেই হবে না। তো আমি তখন ভাবি যে রাধানাথ শিকদারকে আমি কিছুভাবে কন্ট্রিবিউট করবো। তখনও ভাবিনি যে আমি ফটো রেখে আসবো বা কি, আমি ভাবছিলাম যে তাকে কীভাবে করা যায় যাতে পুরো ভারতবর্ষ তথা পৃথিবী জানতে পারে যে রাধানাথ শিকদার ইজ আ পার্সন যে অ্যাকচুয়ালি এভারেস্টের হাইট মেপেছিল। সো দেন আমি ভাবি যে ঠিক আছে, আমি একটা ফটো কন্ট্রিবিউট করবো রাধানাথ শিকদারের যেখানে থাকার কথা, ওনাকে আমি সেখানেই রেখে আসবো, এভারেস্টের টপে। সো দেন আমি এই প্ল্যানটা নিই আর আমি করি সেটা। আজকে আমি এখন এভারেস্টের মাথায় দাঁড়িয়ে, যিনি এভারেস্টের গোড়ায় দাঁড়িয়ে শুধুমাত্র গণিতের সাহায্যে এভারেস্টের উচ্চতা নির্ণয় করেছিলেন, হ্যাঁ আমি সেই ভদ্রলোকের কথাই বলছি, রাধানাথ শিকদার। এক বাঙালি হয়ে সেই বাঙালির প্রাপ্য মর্যাদা দিতে রাধানাথ শিকদারের একটি ছোট্ট চিত্র আমি এভারেস্টের মাথায় রেখে দিতে চাইছি। আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। জয় বাংলা। অসাধারণ, অসাধারণ, মানে জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে যখন এগুলো শুনছি। মানে আজকে মানে মনে হচ্ছে যে পডকাস্টে না বসে ক্যামেরাগুলোকে বন্ধ করে তোমার সাথে জাস্ট ঘটনাই শুনতে থাকি আমরা। তো রোজ আমাদের অনেক ভৌতিক ঘটনা শেয়ার করি আমরা চ্যানেলে, কিন্তু আজকে একটু অন্য টপিকে এসেছি। আচ্ছা, হিলারি স্টেপ নিয়ে অনেকের অনেক রকম অভিজ্ঞতা, অনেক রকম স্টেটমেন্ট রয়েছে। হিলারি স্টেপের স্পেশালিটি কি, এতটা ভয়ঙ্কর কেন? হিলারি স্টেপে যাবে তোমার, হিলারি স্টেপ 8000 মিটার, 8000 সামথিং 500 মিটার্স। তো তার 400 মিটার পরই তুমি এভারেস্টের শৃঙ্গ। তো হিলারি স্টেপ মানে তখন বডি অলরেডি এক্সস্টেড হওয়া শুরু হয়ে গেছে, মানে তখন ভাবছি কখন সামিট হবে। ইন দ্য মিন টাইম তুমি যদি দেখো তোমার চারপাশে লাশ পড়ে আছে, ডেড বডি পড়ে আছে, যেগুলোকে ল্যান্ডমার্ক হিসাবে ইউজ করা হচ্ছে। তো তখন একটা মনের মধ্যে কাজ করতে শুরু করে, আচ্ছা এরাও তো দিগ্গজ ছিল একটা টাইমে যখন এরা করেছে, হয়তো একটা ছোট ভুল, হয়তো একটা কোনো ছোট মিস্টেক করেছে এটা, যেটা করা উচিত ছিল না, তার জন্য আজকে ওরা ওখানে ল্যান্ডমার্ক হয়ে রয়েছে। তখন মনের মধ্যে কাজ করতে শুরু করে যে এই ভুলটা যেন আমি না করি, আমি যেন কোনো কিছু স্টেপ মিস আউট না করি, আমার যেন ক্যারাবাইনের দুটো মানে সেফটি দুটো ঠিকঠাক লাগানো থাকে।
আমি যেন কোনো ভুল স্টেপ না নিই, আমি যেন ক্র্যাম্পন বরফের মধ্যে স্নোয়ে মারি, পাথরে না মারি, যাতে স্কিড না করে যায়, এগুলো তখন মনের মধ্যে চলতে থাকে। হিলারি স্টেপ হচ্ছে সেই জায়গা যেটা তোমাকে রিয়ালিটি চেক দেয়, কি এতক্ষণ যে ক্লাইম্ব করে এসছো ঠিক আছে, তুমি টেস্টে পাস করেছো, এবার ফাইনালস হচ্ছে হিলারি স্টেপ, যেখানে তোমাকে একটা এক্সপোজ জায়গায় ওয়েট করতে হবে। আমাকে 2.5 ঘন্টা ওয়েট করতে হয়েছিল ট্রাফিকের জন্য, এত ট্রাফিক ছিল। এক্সপোজড, কন্টিনিউ হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া, ঠিক আছে, আর এ হাওয়া সে হাওয়া নয় অনেস্টলি। হাত পুরো নাম্ব হয়ে যাচ্ছে, 2টো গ্লাভস পরা আমার, তাও নাম্ব হয়ে যাচ্ছে হাত। কোনো রকমে রোপ ফিক্স লাইন ধরে আমি আছি, যে জুমার ধরে আছি, যে ভাই হাল ছাড়লে হবে না, আঙুল যায় যাক আমার, বাট আমাকে পুরো জ্ঞানে থাকতে হবে, সজ্ঞানে থাকতে হবে। আর এমনিই ডেড জোনের ওপরে তোমার এমনি ব্রেন সেলস ডেড হতে থাকে, তোমার ডিসিশন নেওয়ার পাওয়ার কমতে থাকে, সব কিছু, এভরিথিং। সো ইয়া, হিলারি স্টেপ এই জন্যই ফেমাস। আর হিলারি স্টেপ যে একবার গেছে সে কোনোদিন হিলারি স্টেপ ভুলবে না। সে হয়তো এভারেস্টের সামিট ভুলে যেতে পারে, ভুলবে না যদিও, বাট সে তার কাছে হিলারি স্টেপটা তার সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ হিলারি স্টেপে মাথা, কান, চোখ সব কিছু খুলে, পঞ্চ ইন্দ্রিয় খুলে একদম চলতে হয়। আর ওই অল্টিটিউডে হিলারি স্টেপ দ্যাট বিউটিফুল, দেখতেও যেমন সুন্দর, তেমন চারদিকে অন্য 8000 মিটার্স, নিচে মেঘ, আর হিলারি স্টেপ পুরো এক্সপোজড একটা জায়গা, খুব সুন্দর। দাদা, এভারেস্ট যখন সামিট করছিলে তখন তোমাদেরকে রাতেও যেতে হয়েছে, কেমন ছিল সেই অভিজ্ঞতা রাত্রিবেলা? অ্যাকচুয়ালি রাতে যাওয়া সেফ, রাতে টেম্পারেচার কম থাকে, তো যে স্নোয়ের ওপর দিয়ে আমাদের হাঁটতে হয় ওটা টাইট থাকে, সো ক্রিভাসের খোলার চান্স কম থাকে, ল্যান্ডস্লাইড হওয়ার চান্স কম থাকে, বা তোমার অ্যাভালাঞ্চ আসার চান্স খুব কম থাকে। যখনই টেম্পারেচারটা বাড়তে থাকে, মানে যখন সূর্য উঠতে থাকে, তখনই লেয়ারগুলো ধীরে ধীরে লুজ হতে থাকে, আর তখন এই অ্যাভালাঞ্চগুলো বা যাই হোক সব কিছু তখনই নামে। How are you feeling, Davadahi? Oh, very good. Very good. Very dangerous place. তো রাতে মুভ করা সেফ, আর রাতে এই জন্য মুভ করি, রাতে সাইকোলজিক্যাল যদি জিনিস দেখতে হয়, রাতে তুমি ডিস্টেন্স দেখতে পাও না, তো তুমি বেশি রাস্তা কভার করতে পারো তাড়াতাড়ি। দিনের বেলা তুমি দেখতে পাও যে এই তো এখানে, বাট হাঁটছো, পৌঁছাচ্ছ না, ফ্রাস্ট্রেশন চলে আসে। রাত্রিবেলা এই জিনিসটা আসে না, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। এই দুটো কারণে আমি রাতে মুভ করি, আর রাতে মুভ করতে সত্যিই ভালো লাগে। পুরো চারদিকে নিস্তব্ধ, কিচ্ছু নেই, তুমি নিজের পা দেখছো, হাঁটছো নিজেকে জম্বি মোড়ে দিয়ে, তুমি নিজেও জানো না তুমি 10 কিলোমিটার হেঁটে ফেলেছো। ইটস বেস্ট দিনে হাঁটার থেকে। তো রাত্রিবেলায় হিমালয়ান রেঞ্জের যে বিউটিটা, সেটাকে তুমি কিভাবে এক্সপ্লেন করছো? চাঁদের আলোয় মা কালু যখন তুমি দেখতে পাবে, জীবনে ভুলতে পারবে না। ওটা এত সুন্দর লাগে দেখতে, মানে ভাবো যে ওখানেই বসে দেখতে থাকি, ক্লাইম্ব পরে হবে, এত সুন্দর লাগে। তার মধ্যে মেঘগুলো থাকে সাদা, একদম পুরো সিলভার কালারের লাগে, অ্যাকচুয়ালি সিলভার কালারের লাগবে, সাদা সাদা ছোটো ছোটো টপগুলো শুধু বেরিয়ে থাকবে, অনবদ্য লাগে দেখতে, খুব সুন্দর। আর যদি অমাবস্যা থাকে তাহলে একটু চাপ, মানে তখন বোর লাগে ব্যাপারটা। বাট যদি মুন থাকে, যদি আকাশে চাঁদ থাকে, আর তুমি যদি হাঁটো এসব দেখতে দেখতে, বোরই হবে না। তুমি যে এতগুলো সামিট করেছো সাকসেসফুলি, তুষার ঝড়ের অভিজ্ঞতা কখনো হয়েছে? বিশাল। আন্টার্কটিকায় বেশি হয়েছিল। আন্টার্কটিকায় যখন আমি মাউন্ট সিডলি যাই, তো মাউন্ট সিডলি হচ্ছে আন্টার্কটিকার সব থেকে হাইয়েস্ট ভলক্যানো, আর ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট রিমোট ভলক্যানোস। আমি হয়তো 3rd ইন্ডিয়ান যে আজ পর্যন্ত ওই পিকে গেছি, আর হয়তো পৃথিবীতে 111 আমার নাম্বার যে আমি ওই পিকটা সাবমিট করেছি। তো আন্টার্কটিকায় কী হয়, আন্টার্কটিকায় ওয়েদার উইন্ডোটা এত বড় হয় না, কিছুক্ষণের জন্য হয়, 30 মিনিটস 40 মিনিটস, তারপর ওয়েদার খারাপ হয়ে যাবে, বিকজ ওটা ক্লোজ টু প্যাসিফিক ওশান, যে কোনো টাইমে ওয়েদার খারাপ হতে পারে। তো আমাদেরও আমরা টাইম পেয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আন্টার্কটিকার গল্প যদি বলতে হয়, শুরু থেকে বলতে হবে আমাকে। যখন আমরা ভাবি যে আন্টার্কটিকা সিডলির জন্য বেরোবো, তখন সিডলির টেম্পারেচার ছিল -70। সো তখন আমাদের প্ল্যান ড্রপ করতে হয় যে না, এখন এই মুহূর্তে সিডলিতে গেলে রক্ত জমে যাবে, সো একটু টেম্পারেচার ঠিক হোক। ভিনসেন্ট সামিট করি -57-এ, আন্টার্কটিকার হাইয়েস্ট পিক। আর যখন সিডলির টেম্পারেচার এই -50-40 দিকে নামে, তখন আমরা মুভ করি ওই দিকে, সিডলির দিকে। একদম রিমোট একটা জায়গা, মানে পুরো তখন মনে হবে পুরো আন্টার্কটিকা কন্টিনেন্টে তোমরা 4-5 জনই আছো পুরো কন্টিনেন্টে। একটা বিশাল ডিপ্রেশন লাগে তখন।
Yeah. And I think or maybe be start and be up there at the end. সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা পৌঁছালাম, যখন নামলাম, আমরা বেস ক্যাম্প সেট করলাম। বেস ক্যাম্প সেট করার পর আমরা ঠিক করলাম নেক্সট দিন আমরা হাই ক্যাম্পের দিকে যাব। হাই ক্যাম্পে যখন পৌঁছালাম তখন ওয়েদার ট্রিমেন্ডাস খারাপ। তখন মানে যে চেক করছে সে বলছে 80 km/h উইন্ড চলছে, একদম বেরোনোই চাপের। টেন্ট কাঁপছে, মনে হচ্ছে আমাদের শুদ্ধ টেন্ট উড়িয়ে নিয়ে চলে যাবে, এত ঠান্ডা, এত হাওয়া চলছে। আমি ভাবছি কীভাবে সামিটে বেরোবো, কী করবো না করবো। বাট আমাদের গাইড বললো যে না, আমরা ঝড়ের মধ্যেই বেরোবো, কারণ আমাদের উইন্ডো আছে সকাল 7টা। আর আন্টার্কটিকা সবসময় সূর্য থাকে, সবসময় আলো। তো তুমি বুঝতে পারছো না তুমি রাতে আছো না দিনে আছো। তো রাত্রিবেলা, বাট তখন সান ইজ আপ, এসে বললো যে আমরা 7টার সময় আমাদের সামিট করতেই হবে। তো 7টায় যদি সামিট করতে হয় আমাদের 1টার সময় বেরোতেই হবে, রাত্রি 1টা। ভালো কথা, বেরোলাম। এবার এত হোয়াইট আউট হয়ে গেছে যে আমাদের 5টা পিক চড়ে আমরা ভাবছি এটা পিক চললাম না, এটা সিডলি নয়, মেবি ওটা। 5টা এরকম রং পিক চড়েছি আমরা। টাইম পেরিয়ে গেছে, সামিট উইন্ডো পেরিয়ে গেছে। তারপর যে হাওয়া শুরু হয়েছে, পুরো জমে গেল আমার এখানে, সব যা ছিল পুরো জমে গেল, পুরো বরফের মধ্যে সব কিছু ফ্রোজেন। হাঁটছি, নিজেকে শুধু পুশ করছি যে না সামিটটা করতেই হবে, বিকজ এই সিডলি খুবই কস্টলি একটা সামিট, খুব কস্টলি। তো এটা যদি না করে ফিরে যাই, আবার আমাকে এই টাকা জোগাড় করতে হবে, কত টাইম লাগবে নো ক্লু, কিছু নেই, আমাকে যেতেই হবে। অ্যান্ড তখন আমার শরীরের মধ্যেও দম আছে, শুধু হাওয়াটা কোনোভাবে নিতে হবে। দেখছি গাল এখানটা ছিঁড়ে যাচ্ছে পুরো, সব কিছু বুঝতে পারছি না, যাই হোক যেতে হবে। তো আমরা ঝড়ের মধ্যেই সাবমিট করি। ঝড়ের মধ্যে সাবমিট করে আমরা ফটো তুলে কোনো রকমে ব্যাক। সেই দিনটা ছিল আমার জীবনে সব থেকে আর কি, যদি বলে যে সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স কোন মাউন্টেন, এই মাউন্টেন সিডলি। বাট ছোট মাউন্টেন একটা, হয়তো এভারেস্টের হাফ, বাট এক্সপিরিয়েন্স। তাহলে পৃথিবীর দুর্গমতম আগ্নেয়গিরির মাথায় বাঙালি, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। নো ওয়ার্ডস, কোনো শব্দ নেই। আচ্ছা, এভারেস্ট টোটাল একদম 0 থেকে 100 পুরো সামিট করতে কত টাকা খরচা হয়েছে? এটা অনেকের জানা দরকার। এজেন্সির ওপর এজেন্সি ডিপেন্ড করে। আমি গেছি এলিট এক্সপার্টের সাথে, অ্যান্ড আই বিলিভ কি ওরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিজ। সো আই স্পেন্ট লাইক 63 lakhs এভারেস্ট লোডসে। ওকে, এভারেস্ট লোডসে টোটাল 63 lakhs। নো ওয়ার্ডস। বাট এভারেস্টই কস্টলি সামিট নয় আমার। আন্টার্কটিকার ভিনসন অ্যান্ড সিডলি আমার লাইফের সবথেকে কস্টলি সামিট, ওকে। 1.3 CR। তো এই স্পন্সরশিপ পাওয়াটা বা স্পন্সর কারোর থেকে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের এই ফিল্ডে। তো এটা নিয়ে তুমি কি মেসেজ দিতে চাও টু সোসাইটি? অ্যাকচুয়ালি এটা নিয়ে আমার অনেক কিছু বলার। যখন আমি ইনিশিয়ালি মানাসলু যাওয়ার জন্য স্পন্সর খুঁজি, মানাসলু ওয়ার্ল্ডের 8th হাইস্ট পিক, তো আমি ভেবেছিলাম যে ইজিলি স্পন্সর পেয়ে যাব। পুরোটা না পেলেও কিছু তো পেয়ে যাবো, 50% তো পেয়ে যাবো। তো স্পন্সরের জন্য যখন আমি ঘুরতে থাকি সব জায়গায়, বড় বড় এমএনসিতে যেতে থাকি, তো একটা এমএনসিতে আমি গেছিলাম, তারা ইন্টারেস্টেড ছিল স্পন্সর করতে। তো তার আগে জানতে চাইছিল এই জিনিসটার ব্যাপারে, মানাসলু পিকটার ব্যাপারে, কারণ অত ফেমাস নয় না এভারেস্টের মতো। বাট ওয়ার্ল্ডের 8th হাইস্ট পিক, এভারেস্টের থেকে 700 মিটার কম, 800 মিটার কম। সো চ্যালেঞ্জেস তো সেমই। তো তারা আমায় ডাকলো, তো ডেকে আমাকে যখন জিজ্ঞেস করলো এটা কি গুরুদংমারের থেকে ওপরে, তো তখন আমি বুঝলাম যে মাউন্টেনারিং জিনিসটাই কতটা পিছিয়ে আছে।
সো যদি স্পন্সর পেতে হয় এই স্পোর্টটাকে আগে প্রমোট করতে হবে। আজকে ক্রিকেটে যে কেউ বললে সবার মনে ধারণা চলে আসে হোয়াট ইজ ক্রিকেট, স্পন্সরশিপস ইজিলি পাওয়া যেতে পারে, বাট মাউন্টেনিয়ারিং বললে লোকে এখন ভাবে ট্রেকিং, গুরুদংমার, মানাসলুর সাথে গুরুদংমার, ইয়েস And মানাসলুর কোথায়- সাথে গুরুদংমার। তো সে যখন আমায় জিজ্ঞেস করে যে এটা কি গুরুদংমার থেকে ওপরে, তখন আমি ভাবি যে আগে স্পোর্টটাকে প্রমোট করা দরকার, নিজের প্রমোশন নিয়ে এখন না ভেবে স্পোর্টটাকে প্রমোট করা দরকার। প্লাস প্লাস আমার মধ্যে এই সাইকোলজিটাও কাজ করে যে যদি আমি স্পন্সর্স নিয়ে উঠি, যদি কোনো পয়েন্টে গিয়ে আমার বডি গিভ আপ করে দেয় যে আমি আর যেতে পারবো না, হতেই পারে, সব দিন সবার হয় না, তো যদি আমার কোনো পয়েন্টে গিয়ে বডি গিভ আপ করে দেয় যে এর ওপর আমি যেতে পারবো না বা কিছু, তো তখন আমার মনের মধ্যে কাজ করতে থাকবে যে এই স্পন্সার্সগুলো যে আছে এর জন্য আমায় ক্লাইম্ব করতে হবে, তো ওখানে আমার অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো আমার মধ্যে এইটাও একটা কাজ করে। আর আমার যেহেতু ব্যাকআপ আছে, যেহেতু আমার কাছে সুযোগ সুবিধা আছে, তাই আমি স্পন্সার্সে অতটা মাথা ঘামাতে চাইনি। যে যা করবো নিজে করবো, যদি নিজের থাকে নিজের রিগ্রেট, অন্য কাউকে জবাবদিহি করতে হবে না কেন পারোনি কী পারোনি, কারণ এরা তো সি লেভেলে বসে বুঝতে পারছে না যে আমার কি অবস্থা হয়েছিল। ওদের তো চাই একটা রিল, এভারেস্টের টপে গিয়ে ওদের একটা রিল চাই, আর তো কিছু না। আর ওদের ব্যানার নিয়ে একটা প্রমোট যে থ্যাংক ইউ ফর দিস। আমি নো ডাউট তাদের সাহায্যকে অস্বীকার করছি না, বাট সি লেভেলে বসে আমাদের বোঝা সম্ভব হয় না ওইখানে দাঁড়িয়ে মাউন্টেনিয়ারটার কী অবস্থা। সে ওই ফটো তুলতে পারবে, সে কি ওই একটা ভিডিও বানাতে পারবে, তাকে কতটা এফোর্ট দিতে হবে, তার অক্সিজেনের কি অবস্থা, হয়তো অক্সিজেন তার খুব বটম লেভেলে আছে, পুরো রাস্তায় সে অক্সিজেন অনেকটা কনজিউম করে নিয়েছে, এবার যদি রিল বানাতে হয় তাকে আরও বেশি কনজিউম করতে হবে, তো সে তার নিজের লাইফ রিস্ক নিয়ে করছে না। তো আমি এই জন্য থাক বাবা, দরকার নেই কাউকে জবাবদিহি করার দরকার নেই, নিজের জবাব নিজের কাছে থাক, তুই কর তোর মতো। বাট পরবর্তীকালে হয়তো যদি বড় কিছু মিশন নিই তো হয়তো যেতে পারি স্পন্সর্সের কাছে, সরকারের কাছেও যেতে পারি। অবশ্যই। হয়তো এই ভিডিওর মাধ্যমে বা এরকম যদি অনেক ভিডিও মানুষের সামনে আসে যেখানে বিভিন্ন মাউন্টেনিয়ারদেরকে নিয়ে বলা হবে, হয়তো এই ভিডিওগুলো সোসাইটিকে অনেক মেসেজ দেবে, স্পন্সরশিপ দেবে, এবং সব থেকে বড় যেটা সেটা হলো একটা মেন্টাল সাপোর্ট দেবে। আমি তো মনে করি যে হয়তো আমার থেকেও যোগ্য ক্যান্ডিডেটস, আমি পুরুলিয়ায় যাই ক্লাইম্বিং করতে, রক ক্লাইম্বিং করতে, আমি মনে করি যে আমার থেকে যোগ্য মাউন্টেনিয়ার ওখানে আছে। তারা শুধু স্পন্সরসের অভাবে যেতে পারছে না, তারা শুধু স্পন্সরসের অভাবে ওয়েস্ট বেঙ্গলকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। যদি তারা মাউন্টেনিয়ার হয়, তারা যদি মাউন্টেন্সে পা রাখে, হয়তো তারা বিশাল কিছু করে ফেলবে আমি মনে করি। তো লেটস সি, যদি এটাকে প্রমোট করা যায়, যদি মাউন্টেনিয়ার্স তৈরি করা যায়। সো অবশ্যই। এবং তোমার যে নিজস্ব ইনস্টিটিউশন আছে সেটার কি নাম এবং সেটা তুমি কিভাবে? সেটার নাম আইস বোন। আর আমার এটা তৈরি করার কোনো ইচ্ছে ছিল না। তো এভারেস্টে যখন আমি দেখি যে কি অবস্থা, মানে যারা মিটেন্স পরে ক্যারাবাইনে লাগাতে পারছে না, যারা প্লেন জুমার করার জন্য হাঁপিয়ে যাচ্ছে, সব কিছু করছে, বিকজ তারা প্রপার মাসেলস ডেভেলপ করে আসেনি, তারা জিম করেছে, তারা সব কিছু করেছে, এন্ডিওরেন্সের জন্য ওয়ার্কআউট করেছে, বাট প্রপার মাসেল গ্রুপ ট্রেন করতে হয়। তো আমার কাছে যদি জ্ঞান থাকে, তো আমি যদি সেটা লোককে দিই তো অসুবিধা কোথায় আছে। তো আমি সেই জন্যই আমি ঠিক করলাম যে আমি এভারেস্ট থেকে ফিরে ডেডিকেটেডলি শুধু মাউন্টেনিয়ার্সদের জন্যই একটা প্রোগ্রাম করব, যেখানে আমি শুধু তাদেরকেই শেখাবো কীভাবে করতে হয়। আর তার মানে শুধু ফিজিক্যাল ফিটনেস নয়, মাইন্ডসেট তৈরি করা বা তাদেরকে অ্যাকচুয়াল রাস্তায় গাইড করা, সে যেটা আমি মনে করি যে এখনও অভাব রয়েছে ইন্ডিয়াতে, যে অ্যাকচুয়াল রাস্তায় কীভাবে গেলে কীভাবে কী করতে হবে না করতে হবে, প্রপার গিয়ার্স গাইড। যদি আমি এটা করতে পারি, আর যদি সেইটা দেখে একটা বাচ্চা যদি আজকে একটা কোনো বড় পিকে গিয়ে নিজের কনফিডেন্স পায়, তাতে অসুবিধা কী আছে। তাই জন্য আমি ফিরে এসে তৈরি করলাম আমার নিজের কোচিং আইস বোনেক্স। সো ট্রেন করছি, দেখা যাক এবার। অল দ্য বেস্ট। you আশা so করি much. তোমার হাত ধরে অনেক স্টুডেন্টসরা সেটাই আমার ইচ্ছে। একদম পাহাড়ে পা রাখতে পারবে। এক্স্যাক্টলি তাই। আচ্ছা, পাহাড়ে গেলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা ব্যাকআপ এবং একটা রেস্কিউ টিম বা একটা রেস্কিউ ফোর্স। তারা তোমাকে কিভাবে সেখান থেকে বাঁচিয়ে বের করে আনতে পারবে যদি তোমার কোনো বিপদ হয়? অ্যাকচুয়ালি তোমাকে ইন্স্যুরেন্স করতে হয়। কিছু ইন্স্যুরেন্স এজেন্সি আছে যারা হেলি রেস্কিউ দেয়। তো তুমি যদি কোনো নির্দিষ্ট পয়েন্টে গিয়ে সেখানে আটকে যাও বা কিছু হয়, তো হেলি সেখানে এসে তোমাকে রেস্কিউ করবে, করে তোমাকে নিয়ে যাবে হসপিটালে। নেপালের কথা বলছি। তো সেখানে তোমার ট্রিটমেন্ট হবে, যদি তোমার ফ্রস্ট বাইট হয় বা কিছু হয়, সেটার পার্টিকুলার ট্রিটমেন্ট হয়, সেটা হবে। বাইরের দেশেও তাই। বাইরের দেশে আমার মনে হয় যে নেপালের থেকে তারা একটু অনুন্নত, বাট তারাও ফাস্ট, খুবই ফাস্ট। বাট নেপাল এই ব্যাপারটা যেহেতু এত প্রফেশনালিজমের সাথে করে, এত লোককে একসাথে হ্যান্ডেল করতে হয়, তো নেপাল আমার মনে হয় একটু বেশি আর কি অ্যাক্টিভ এই ব্যাপারটায়, রেস্কিউ করার ব্যাপারটায়।
বাকি হসপিটাল ইন্স্যুরেন্স কোম্পানি এটা নিয়ে অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু বলার, এখানেও স্ক্যাম হয়, এখানেও সব কিছু হয়। ইভেন কয়েকদিন আগে ইনস্টাগ্রামেও বেরিয়েছিল যে কীভাবে স্ক্যাম করা হচ্ছে রেস্কিউ জিনিসটাকে নিয়ে। সো এটা একটা বড় চ্যাপ্টার, বাট রেস্কিউ আসা আর নিয়ে যাওয়া এটা ওদের খুব প্রম্পট আর খুব প্রফেশনাল। একদম। ফ্রস্টবাইট, এটার সাথে তুমি কিভাবে লড়েছো যাতে ফ্রস্টবাইট না হয়? কিছুই না, ভালো গিয়ার, প্রপার হাইড্রেশন আর নিজের শরীরকে বোঝা, এইটা ছাড়া ফ্রস্টবাইট বোঝার আর কিচ্ছু নেই, ফ্রস্টবাইটকে অ্যাভয়েড করার জন্য আর কিচ্ছু নেই। যদি এই 3টে জিনিসকে তুমি মেনটেন করে ব্যালেন্স করে চলতে পারো, ফ্রস্টবাইট হবেই না। আর আমি মনে করি মাউন্টেনিয়ারিং একটা সায়েন্স, তুমি সায়েন্সের প্রত্যেকটা পেজ মেনে চলো, তাহলে মাউন্টেনিয়ারিং জিনিসটা বোঝা তোমার পক্ষে কোনো বড় ব্যাপার নয়, কোনো সামিট ফেল হবে না। হ্যাঁ, ওয়েদার উইন্ডোর জন্য একটা 5% যদি তুমি সাইড করে রাখো, 95% চান্স আছে তুমি মাউন্টেনিয়ারিং সায়েন্স মেনে চললে তোমার কোনো সামিট ফেল হবে না, তোমার কোনো ইনজিউরি হবে না, তোমার কিচ্ছু হবে না, তুমি সাকসেসফুলি যাবে, সাকসেসফুলি ফিরে আসবে। বাট ফ্রস্টবাইট জানো প্রত্যেক বছরই কিছু না কিছু খবর বেরোচ্ছে, এবছরও ইন্ডিয়ানসের অনেক ফ্রস্টবাইট হয়েছে, ইন্ডিয়ান ক্লাইম্বার যারা এভারেস্টে ছিলেন। ফ্রস্টবাইটে প্রপার গিয়ার আর প্রপার যদি এক্সপোজ না থাকে স্কিন, তাহলে ফ্রস্টবাইট হওয়ার চান্স নেই। হাইড্রেশন যদি প্রপার থাকে, ফ্রস্টবাইট হওয়ার চান্স নেই। এই 3টের মধ্যে একটাই কোনো গাফিলতি হলে ফ্রস্টবাইট হবেই। ওকে, এভারেস্ট সামিট করতে গিয়ে তোমার সাথে তোমার অনেক টিম মেম্বারও ছিল, তাদেরকে নিয়ে কি বলতে চাও? তাদেরকে নিয়ে কিছুই বলেনি, তারা একটা ফ্যামিলির মতো। বাট একটা সত্যি কথা যদি শুনতেও খারাপ লাগে, যদি বলতে চাই, কিছু লোক এভারেস্টার হতে গেছিলো, কিছু লোক মাউন্টেনিয়ার হতে গেছিলো। যে যেটা হতে গেছিলো সে সেটা হয়েই ফিরেছে। বাঙালিও তো ছিলেন ওখানে তোমার সাথে? না, আমার সাথে বাঙালি একজন ছিলেন, লক্ষ্মীকান্ত দা, অন্য টিমে ছিলেন, আমার টিমে ছিলেন না। বাট কথাবার্তা সবই হয়েছে, আড্ডা হয়েছে একসাথে। তো বেস ক্যাম্পের দিনগুলো কেমন কেটেছে যখন তোমরা বেস ক্যাম্পে থাকতে? 4-5 দিন পর বোর লাগতে শুরু করবে। যার আমাদের খুম্বু ওই একটা ফল হওয়ার জন্য অনেক দিন ওয়েট করতে হয়েছে যাতে ওই ফল হয়ে যায় আর আমরা পাশ দিয়ে বেরিয়ে যাই। বাট একটা যেহেতু পড়ছিল না, ভাঙছিল না, আমাদের অনেক দিন ওয়েট করতে হয়েছে। 4-5 দিন পর থেকে মনে হচ্ছে আরে আর এভারেস্ট দেখতে পাচ্ছি, যেতে পারছি না, চড়তে পারছি না, কবে শুরু করব? ক্যাম্প 1 যাবো, ক্যাম্প 2 যাবো, ক্যাম্প 3 যাবো, কত কী করার আছে, রাস্তা দেখার আছে, ওপর থেকে কীভাবে লাগে, টপ অফ দ্য ওয়ার্ল্ড থেকে অ্যাকচুয়ালি কীভাবে লাগে সেটা দেখার আছে। বাট বেস ক্যাম্প ওয়াজ ফান, বেস ক্যাম্পে সব কিছু অ্যাভেলেবেল, ওটা একটা সিটির মতো। ক্যাফেটেরিয়া ছিল, ক্যাফেটেরিয়া তুমি যখন ইচ্ছে ক্যাপেচিনো পাবে, জিঞ্জার লেমন হানি, লাতে, সব কিছু অ্যাভেলেবেল, ওয়াইফাই অ্যাভেলেবেল। তো সময় কেটে যায় বেস ক্যাম্পে, কিন্তু বোর লাগতে শুরু করে একটা টাইমের পর থেকে, যে কবে উঠবো, কবে যাব, এত লোক কেন। ঠিক এটাই। কখনো যদি এরকম সুযোগ আসে যে জাস্ট তুমি, কিছুজন শেরপা এবং ম্যাক্সিমাম তোমার টিম মেম্বার, শুধু তারাই সামিট করবে আর কেউ না, সেই এক্সপিরিয়েন্সটা তুমি কিভাবে এক্সপ্লেন করবে? বেস্ট এক্সপিরিয়েন্স, কেউ নেই পাহাড়ে, শুধু আমরা আছি। ওই যে ফিলটা হবে, যে যেমন আন্টার্কটিকায় বললাম যে তোমার মনে হয় পুরো কন্টিনেন্টে তোমরা 4 থেকে 5 জন, তোমার সেই একটা ব্যাপার আছে। আর ডিপ্রেশনও লাগছে যে ভাই কিচ্ছু নেই চারপাশে, শুধু সাদাই সাদা, ঠিক আছে, সব সময় দিন, ডিপ্রেশনও লাগে। বাট ভালো লাগে, একটা থ্রিল লাগে যে কেউ নেই, কিছু হলে কোনো ব্যাকআপ নেই, কিছু নেই, যা হবে নিজের এক্সপিরিয়েন্স, নিজের টেকনিক্স, এর ওপর সার্ভাইভ করতে হবে। তো দারুণ লাগবে, আমি তো করতে চাইও ইভেন্ট, যদি এরকম কোনো অপরচুনিটি আসে, কালকে বললে কালকেই। একদম। আচ্ছা, অফ দ্য ক্যামেরা তোমার সাথে আমার কথা হচ্ছিল, পাহাড়ে উঠতে গিয়ে কিছু থার্ড ম্যান ফ্যাক্টর তুমি ফিল করেছো, সেটা কি ছিল? আমি ফিল করেছি না, এটা প্রত্যেক মাউন্টেনিয়ারই খুব একটা কমন টার্ম, থার্ড ম্যান ফ্যাক্টর। থার্ড ম্যান ফ্যাক্টর মানে এটা লোকে বলে যে থার্ড ম্যান ফ্যাক্টর মানে তোমার সাথে পাহাড়ে তুমি একা নেই, পিছনে একজন না একজন কেউ আছে যে তোমার সবসময় ফলো করে যাচ্ছে। তো আমার কাছে একটা গল্পই ছিল যে ভাই কি বলছে, ঠিক আছে আছে, যে আছিস ভাই সাথে থাক, যাই হোক একটা ইয়ার্কির ছলে ছিল ব্যাপারটা। বাট আমি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করেছি 2025 এপ্রিলে আমাদের অ্যাডভান্স কোর্স করতে গেছিলাম HMI থেকে। তো অ্যাডভান্স কোর্স যখন করতে যাই তখন আমাদের যে বেস ক্যাম্প ছিল HMI বেস ক্যাম্প, তো HMI বেস ক্যাম্পে যখন আমরা ছিলাম তো একদিন খুব স্নোফল হয়েছে, এত স্নোফল যে আমাদের 3 জন ছিলাম একটা টেন্টে, পালা করে উঠে টেন্ট ঝাড়তে হচ্ছিল, বিকজ টেন্ট পুরো স্নোয়ে কভার হয়ে যাচ্ছিলো আর শ্বাস নেওয়া যাচ্ছিল না, শ্বাস নিতে প্রবলেম হয়, টেন্ট ঝাড়তে হচ্ছিল, বরফ ক্লিয়ার করতে হচ্ছিল। তো আমার 1 নাম্বার যাওয়ার খুব দরকার পড়েছিল তখন। বাট আমি স্নোফলের জন্য যেতে পারছি না, যে এত স্নোফল আমি যাবোই না। আরে তখন মানে অলমোস্ট হাঁটুর কাছে স্নো, তাই ভাবছি কোনো মতেই যাবো না। ডাকছি ওদের, ওরাও উঠছে না, কারণ ওরাও ঘুমাচ্ছে, সারাদিন টায়ার্ড, সারাদিন এত খাটিয়েছে, পরদিন সকালে উঠতে হবে।
ইন দ্য মিন টাইম আমি দেখি আমার টেন্টের পিছন দিয়ে কেউ একটা হেঁটে গেল, এলাম যাক কোনো একটা স্টুডেন্ট এসছে, তো ওর সাথেই বেরিয়ে আমি করে নেবো। বেরিয়ে দেখি কেউ নেই, পায়েরও কোনো ছাপ নেই। আমি যখন বেরিয়ে আমি গেলাম তখন করেই নি। তো আমি আমার কাজ ছেড়ে আবার টেন্টে ঢুকে পড়ি, পরদিন সবাইকে শেয়ার করি ব্যাপারটা। তো তখন আমি ব্যাপারটাকে অন্য দিক থেকে অন্য পার্সপেক্টিভে দেখি যে থার্ড ম্যান ফ্যাক্টর এমন কেউ যে তোমায় সাহস দেয়। ইয়েতি নিয়েও অনেক কথা তুমি শুনতে পাবে হিমালয়ান, মানে আমাদের পরবর্তী কোশ্চেন সেটাই ছিল। হ্যাঁ, তো আমি মনে করি যে থার্ড ম্যান ফ্যাক্টর একটা এমন জিনিস যে তোমাকে সাহস দেয়, তোমার কোনো ক্ষতি হয়তো সে করতে চায় না, বাট আমি তো নিজে দেখেইছি হ্যালুসিনেশনও হতে পারে, যে তখন আমার এমন একজনকে দরকার ছিল সাপোর্ট, সেই টাইমে আমি শুনতে পেয়েছি, আমার হ্যালুসিনেশন হতে পারে, সেটাও আমি অস্বীকার করছি না, কিন্তু যাই হোক ইট হেল্পড মি। সো থার্ড ম্যান ফ্যাক্টর শুনেছিলাম, আমি অ্যাকচুয়ালি ফিলও করেছি একবার ওই দিন। তো অন্যান্য ভিডিওগুলোর মতো আজকেও কিছুটা তো টাচ পেলাম আমরা, একটু অন্য রকম, একটু প্যারানর্মাল, অল্প সামথিং, সেটার কোনো ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যা নেই একদম। যেটা আমরা তুমি বললে ইয়েতি, এটা নিয়ে প্রচুর মানে মিথস রয়েছে, প্রচুর আদৌ এটা মিথ কিনা সেটা নিয়ে কনফিউশন রয়েছে, প্রচুর স্টেটমেন্ট রয়েছে। অনেক শেরপাড়া অবধি বলেছেন যে হ্যাঁ আমরা দেখেছি, অনেক মাউন্টেনিয়ারে বলেছেন হ্যাঁ দেখেছি, অনেকে বলেছেন না এটা মিথ্যে। তোমার কি মতামত, সত্যি ইয়েতি আছে? তো ইয়েতির ব্যাপারটা হলো, ইয়েতি কখনো আমি মানি, কখনো আমার মনে হয় যে কি ইয়েতি একটা অ্যাবমিনেবল স্নোম্যান, যেটাকে বলে যে একটা একটা ক্রিয়েচার যে এভারেস্টে বা হিমালয়ান রেঞ্জের মধ্যেই থাকে, কেউ দেখেছে। আবার কোনো জায়গায় ইয়েতি স্কাল পুজো করা হয়, কার স্কাল ওটা আমার জানা নেই। যদি ইয়েতিরই হয়ে থাকে তাহলে সত্যি ইয়েতি কোনো না কোনো টাইমে আছে বা কিছু। বাট আমি একটাই কথা বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত হিমালয়ান রেঞ্জের সবকটা কর্নার আমার এক্সপ্লোর করা হচ্ছে, আমি বিশ্বাস করতে চাই ইয়েতি আছে। থাক, ইয়েতি মানুষের মনের মধ্যে থাক, যে কেউ আছে ভগবান, কেউ আছে শক্তি, কেউ বা থাকে ওখানে, এইটুকু অবিশ্বাস থাক মানুষের মনের মধ্যে। বাট যদি আমায় জিজ্ঞেস করো যে ইয়েতি ডেঞ্জারাস কিনা, মানুষের ক্ষতি করে কিনা, আমি বলবো যে মানুষের সব থেকে বড় শত্রু ওই অল্টিটিউডে, হিমালয়ান রেঞ্জে। একটা আইস্যাক্স হাতের মাউন্টেনিয়ার যদি একটা বাজে ডিসিশন নেয়, সেই ইয়েতির থেকে অনেক বেশি আর কি ক্ষতিকর। ঠিক এরকম বলা হয় যে যদি কেউ অক্সিজেন সিলিন্ডার না নিয়ে যায়, অথবা তার কাছে যদি অক্সিজেন সিলিন্ডার ফুরিয়ে যায়, তাহলে তাকে হেল্প না করতে ওই টাইমে, নিজেকে বাঁচাও। কেন? সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে বাঁচানো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যদি তুমি কাউকে বাঁচালে আর তুমি যদি না ফিরতে পারলে, তো তোমার সামিটের কোনো দাম নেই। সামিট তখন কমপ্লিট হয় যখন তুমি বেস ক্যাম্প থেকে সামিট করে আবার বেস ক্যাম্পে ফিরে আসো, একটা তখন সামিট কমপ্লিট হয়। শুধু চূড়ায় উঠে গেলাম সামিট হলো তা নয়। তো বাট এই ধারণাটা এখন তো যদি নেপালিদের বলো, শেরপা বা গোর্খা যারা আছেন তাদেরকে যদি তুমি বলো, তারা কোনোদিনই মানতে চাইবে না। তারা বলবে আগে ওকে বাঁচাও তারপরে আমরা। এই জন্যই ওদেরকে শেরপা বলা হয়। বাট আমাদেরও শেখানো হয় যে তোমার যদি কিছু হয়, ইভেন প্লেনে তুমি যখন ওঠো, প্লেনেও তোমায় বলা হয় আগে নিজের মাস্ক পরো, তারপর অন্যেরটা লাগাও। বিকজ তুমি যদি নিজে ঠিক না রাখো, তুমি তাকে ঠিক করতে পারবে না। বাট এখন অক্সিজেন সিলিন্ডারের এই প্রবলেমটা আশা করি আর এভারেস্টে বা কোনো 8000 মিটার পিকে হওয়ার কথা না। বিকজ প্রপারলি প্ল্যান্ড ওয়েতে সব কিছু হয়, আর এইসব মনিটর করার জন্য একজন থাকেন যে প্রত্যেক পয়েন্টে অক্সিজেন আছে কি না। তারা জানে যে কোন পয়েন্ট থেকে অক্সিজেন কম হয়ে যেতে পারে, তারা সেই পয়েন্ট থেকে অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ করে দেয়। তো এই প্রবলেমটা আর হয় না। বাট টু সাম এক্সটেন্ট এটা সত্যি যে এটা বলা হয় যে তুমি আগে নিজের প্রাণ বাঁচাও, তারপর তুমি অন্যের প্রাণ বাঁচাবে। একদম। দাদা, এখন এখানে সামার সিজন, প্রচণ্ড গরম। হেলথ পার্সপেক্টিভের সাইড থেকে যদি তোমায় জিজ্ঞেস করি যে এরকম একটা হিউজ লো টেম্পারেচার, সেখান থেকে তুমি ব্যাক করেছো নিজের বাড়িতে, নিজের শহরে, এই যে টেম্পারেচার ডিফারেন্ট যেটা হচ্ছে, এই যে ডিফারেন্সটা তোমার হেলথে কি কোনো এফেক্ট দিচ্ছে? অবশ্যই। আমি রিকভার করতে পারছি না, এখনও রিকভার করতে পারিনি। 10 দিনের একটু বেশি হয়েছে আমি এসছি এভারেস্ট থেকে। সো এখনও আমার রিকভার হয়নি কিছু। রিকভার হতে একটু টাইম লাগবে। সবসময় এসির মধ্যে আছি, এসি একদম 16-18 করে আছি। আর এর থেকে আর কোনো রাস্তা নেই, হয় আমায় পাহাড়ে পালিয়ে যেতে হবে, নয় কোনো বিকল্প খুঁজে বের করতে হবে। বাট যতটা পারছি ঠান্ডা জায়গায় আছি, যতটা পারছি ঠান্ডা জিনিস খাচ্ছি যাতে ভিতরে ঠান্ডা হয়। বাট ওই আর কি মেজাজটা খিচখিচে হয়ে থাকে সবসময়। এটা আমার প্রত্যেক ইন্টারন্যাশনাল সামিটের পরই হয়। বাইরে তো যখন বাইরের দেশে তুমি যাবে, যখন জানো হয়তো ওখানে হংকিং অ্যালাউড নেই। হংকিং ওখানে হর্ন কেউ দেয় না, হর্ন খুব এমার্জেন্সি হলে তখন ওরা দেয়। প্লাস পলিউশন, AQI খুব আর কি সুন্দর,
সেখান থেকে যখন আমি কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করি, হংকিং আর এই পলিউশন, এই দুটোর জন্য অলমোস্ট ডিপ্রেশনে চলে যাই প্রত্যেকবার যখন আমি সাবমিট করে ফিরি নিজের দেশে, আমি প্রথম 5-6 দিন কারোর সাথে কথা না বলে সব থেকে ভালো, কথা না বলে নিজেকে মনে মনে সব কিছু ঠিক করি, ঠিক করার পর তারপর সব নর্মাল হয়ে যায়। তো এই একটা প্রবলেম হয়। আর এই গরমের জন্য এখন তো প্রবলেম বিশাল হচ্ছে। এক্স্যাক্টলি, কারণ একটা ঠিক হিউজ হয়ে যাবে। টেম্পারেচার ডিফারেন্স। 70 ডিগ্রি ডিফারেন্স অলমোস্ট। মানে আমরা আজকে সি লেভেলে বসে ভাবছি যে গরমকাল, ওনারা তো যাচ্ছেন, ওখানে ভালো আছেন, ওখানে খুব লো টেম্পারেচার, কমফোর্টেবল টেম্পারেচার, একদমই নয়। দাদা যেরকম বলেন 70 ডিগ্রি টেম্পারেচারের ডিফারেন্স, হ্যাঁ, মানে এটা যতটা ফিজিক্যালি অ্যাফেক্ট করবে, মেন্টালি তো আরও অনেক বেশি অ্যাফেক্ট করবে। এভারেস্ট ক্লাইম্ব করা ইজি, এভারেস্টে থাকাটা ইজি, এখানে থাকাটা খুব অসুবিধা হয়ে যায় ওখান থেকে ফিরে আসার পর। ইনিশিয়ালি হয়তো 15 দিন পর আবার ঠিক হয়ে যাবে, 15-20 দিন টাইম লাগবে, বাট রিকভারিটাও আটকে আছে না শরীরের। ঠিক, তাহলে এর সেটাই। পরের পার্টটাতে তো এগোনো যাবে না যতক্ষণ রিকভারি হচ্ছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি রিকভার করে নাও, এটাই বলবো। নেচারকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিছু করার নেই, নেচার ইজ নেচার। আচ্ছা, 10th হাইয়েস্ট পিক মাউন্ট অন্নপূর্ণা। বলা হয় এই মাউন্ট অন্নপূর্ণাতে নাকি ডেথ রেট অনেক বেশি। কেন? 33% ডেথ রেশিও। 33%। অন্নপূর্ণা ওয়ান অফ দ্য মোস্ট স্যাভেজ মাউন্টেন্স। এটা যারা অ্যাকচুয়াল মাউন্টেনিয়ার তাদের এভারেস্টের ক্লাইম্ব করার থেকে K2 আর অন্নপূর্ণা ক্লাইম্ব করার ইচ্ছা অনেক বেশি থাকে। K2 পসিবল হয় না বিকজ K2 পাকিস্তানে, আর পাকিস্তানের ডিফেন্সের আন্ডারে, ওরা ইন্ডিয়ানসের পারমিট দেয় না। K2, ব্রড পিক, গাসেরব্রুম 1, গাসেরব্রুম 2 আর নাঙ্গা পর্বত, এই 5টা 8000 মিটার ক্লাইম্ব করার পারমিশন দেয় না। কিন্তু অন্নপূর্ণা আমারও বাকেট লিস্টে আছে অন্নপূর্ণা, আর সেটা উইদাউট অক্সিজেন আমার প্ল্যান আছে। অন্নপূর্ণা ডেথ রেশিও তো হাই হওয়ার কারণ হচ্ছে ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 যখন যাবে, ঠিকই বললাম, ক্যাম্প 1 থেকে যখন ক্যাম্প 2 যাবে একটা বিশাল বড় ওয়াল আছে, যেই ওয়ালে ওভারহ্যাংও আছে। ওভারহ্যাং মানে 90 ডিগ্রির বেশি, মানে অলমোস্ট 180 ডিগ্রি, 91 থেকে 180 ডিগ্রি হলে সেটাকে ওভারহ্যাং বলা হয়, যেটাকে ক্লাইম্ব করা খুবই চাপের ব্যাপার ওই জায়গায় দাঁড়িয়ে। তো এই ওভারহ্যাং আছে, প্লাস পুরো স্টিপ 90 ডিগ্রি ওয়াল আছে। যখন তুমি ক্লাইম্ব করছো তোমার একটা এক্সস্টনের ব্যাপার চলে আসে, কঠিন ক্লাইম্ব। আর ইন দ্য মিন টাইম এই জায়গাটা হচ্ছে অ্যাভালাঞ্চ প্রোন জোন। এই জায়গাটা থেকে যে কোনো সময় অ্যাভালাঞ্চ হতে পারে, বিকজ ওখানে বরফ স্টেবল নয় গ্রেডিয়েন্টের জন্য। তো এই জন্য বেশিরভাগ ডেথ এই জায়গাটাতে হয়। তো এই জন্য অন্নপূর্ণার ডেথ রেশিও এত হাই। আর এটাও বলা হয় যে প্রত্যেক 3 জনের মধ্যে একজন ক্লাইম্বারের ডেথ নিশ্চিত অন্নপূর্ণাতে। উইদাউট অক্সিজেনই কেন? চ্যালেঞ্জ, নতুন জিনিস যেটা কেউ করেনি আগে। বললাম না, ওয়ার্ল্ড মাউন্টেনিয়ারিংয়ের সাথে ইন্ডিয়ান মাউন্টেনিংকে মার্চ করাতে গেলে এমন কিছু এক্সট্রাঅর্ডিনারি করতে হবে যে এক্সট্রাঅর্ডিনারি ফিটের জন্য এরা বুঝবে যে ওকে ইন্ডিয়াতেও ক্লাইম্বার আছে। সো এটার জন্য ট্রেনিং চলছে, আর আমার বিশ্বাস যে আমি করতে পারবো। আর আমার যদি একবার বিশ্বাস হয় যে আমি করতে পারবো, সো আমি করবোই সেটা। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে আমি উইদাউট অক্সিজেন করতে পারবো। অবশ্যই পারবে। অক্সিজেন অবশ্যই পারবে। লেটস সি। আমরা হয়তো ওখানে গিয়ে তোমাদেরকে সাপোর্ট হয়তো করতে পারবো না, কিন্তু মেন্টালি অবশ্যই আমরা পাশে আছি, সবাই নিশ্চয়ই। আছি। আজকে অনেক দর্শকরা এই ভিডিওটা দেখছেন, তো তারা অবশ্যই পাশে আছেন। এবং এই যে সাপোর্ট, এই যে মেন্টাল সাপোর্ট, এটাই হয়তো একটা মানুষের জন্য সব থেকে বেশি দরকার, একদম। যে কোনো অ্যাথলিটের জন্য। ক্লাইম্বিংয়ের সময় স্পেশালি যখন কেউ নেই, বাবা মা নেই, কমফর্ট নেই, কিচ্ছু নেই, তখন একমাত্র এই মেন্টাল সাপোর্ট যে রাতে ঘুমাতে হেল্প করবে। দিনের বেলা তো পুরো বডি ফিজিক্যাল সাপোর্ট, মানে ফিজিক্যাল গ্রোথ তোমায় হেল্প করবে, তোমার যা গ্রোথ হয়েছে, তোমার যা ট্রেনিং করেছো সেগুলো তোমায় হেল্প করবে ক্লাইম্ব করতে। বাট যখন ক্লাইম্বটা কমপ্লিট হয়ে যাবে, তখন ওখানে থাকতে হবে, সার্ভাইভ করতে হবে, তখন এই মেন্টাল গেম। একদম সত্যি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, একাধিক এক্সপিরিয়েন্স আমরা শুনলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আর এতটুকু যদি আপনারা দেখে থাকেন ভিডিওটা, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেল অন করবেন পরবর্তী ভিডিওর আপডেটস পেতে। মাউন্টেনিয়ারিংয়ের কথা এলেই যাদের কথা না বললেই নয়, শেরপা এবং গোর্খা, এনাদেরকে নিয়ে তুমি কি বলতে চাও? শেরপারা তো মেন ব্যাকবোন। এটা ক্লাইম্বিংয়ের ক্ষেত্রে মেন ব্যাকবোন হচ্ছে শেরপারা, যেটা বাইরের দেশে গাইড, সেটাই আমরা শেরপা বলি, বিকজ শেরপা একটা কমিউনিটি যারা আগে মাউন্টেন্সে গাইড করতো, সেখান থেকে এই টার্মটা চলে এসছে শেরপা। বেসিক্যালি তারা গাইড, তারা অসম্ভব শক্তিমান, অসম্ভব তাদের ডিসিশন পাওয়ার, অসম্ভব তাদের ক্ষমতা। সো উইদাউট শেরপা হিমালয়ান রেঞ্জে ক্লাইম্ব করা ইজ ইম্পসিবল।
আর যেটা আমি মানি, আর তাদের জন্য হিউজ রেসপেক্ট। আর গোর্খাদের কথা যদি বলতে হয়, গোর্খা একটা মানে একটা জাতি যারা আর কি খুব স্ট্রং আর যারা খুব সাহসী। মানে বলে যে এটা কথাই আছে ওদের ওখানে যে ইফ ইউ সি সামওয়ান ইজ সেইং দে আর নট অ্যাফ্রেড অ্যাট 8,000 মিটার্স, ইদার দে আর লাইং অর দে আর গোর্খা। সো গোর্খাদের এইভাবে তুলনা করা হয় আর কি। আমার যিনি গড আর কি, নিমসদাই নির্মল পূর্জা, ওয়ার্ল্ড ফেমাস মাউন্টেনিয়ার, হি ইজ অলসো গোর্খা। সো দ্যাটস ইট। উনি তোমার ইন্সপিরেশন। ইয়েস, হি ইজ মাই গড। তো ওনাকে দেখে আমার এই জার্নি শুরু। আর সেই জায়গায় দাঁড়িয়ে উনি যখন আমায় টেক্সট করেন যে ইউ আর দ্য স্ট্রংগেস্ট ইন্ডিয়ান ক্লাইম্বার আই এভার সিন, এইটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। আর যখন লিমজাই আমাকে বলেছিল যে আমাকে শেরপা বলেছিলেন, তারপর আমি নিজে হাতে ট্যাটু করাই শেরপা। মানে হি কল্ড মি আ শেরপা, হি ডিডন্ট কল মি আ ক্লাইম্বার, হি কল্ড মি ইউ আর লাইক আ শেরপা। সো দেন আমি ট্যাটু করাই যে শেরপা, বিকজ মাই গড ইজ সেইং মি শেরপা, ইটস আ হিউজ ফর মি। দ্যাটস ইট। প্রত্যেকটা পর্বতারোহীর মধ্যে একটা শেরপা লুকিয়ে আছে। মেবি জাস্ট প্রপার ট্রেনিং আর এক্সপ্লোর। পাহাড় এক্সপ্লোর করার আগে নিজেকে এক্সপ্লোর করে বেরো, তো পাহাড়টাকে আরো ভালো এক্সপ্লোর করতে পারবে। আই বিলিভ দ্যাট। আর যদি তোমার জন্য যদি মাউন্টেনিয়ারিং না হয়, লিসেন টু ইয়োর বডি। ডোন্ট ডু ইট ফর লাইক আমার জেদ আছে আমায় করতেই হবে, ডোন্ট ডু ইট ফর দ্যাট। তোমার মধ্যে যদি না থাকে, ডোন্ট ডু ইট। মেবি তুমি ভালো টেবিল টেনিস প্লেয়ার হতে পারো, সো ফোকাস অন দ্যাট। দ্যাটস ইট। প্রপার মোমেন্টাম, প্রপার ডিসিশন, প্রপার টাইম। আর নিজের বডিকে বোঝা, একদম সেটাই। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিংকে আরও এগিয়ে নিয়ে যেতে তুমি সোসাইটি এবং যারা ইয়ং জেনারেশন যারা ইন্টারেস্টেড এই মাউন্টেনিয়ারিংয়ে, তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? Don't climb for Instagram. Point number 1, rule number 1. Climb to be like a climber. একটা এক্স ফ্যাক্টর নিয়ে ক্লাইম্ব করো। কাউকে দেখানোর জন্য ক্লাইম্ব করতে হবে না, নিজের মতো ক্লাইম্ব করো। সব কিছু বুঝে শুনে করো, কেউ তোমায় আটকাতে পারবে না। যদি তুমি রিলের জন্য ক্লাইম্ব করতে যাও, ইদার তুমি স্টপ করে দেবে, নয় তোমার এমন কিছু হবে তোমায় স্টপ করতে হবে। তো ডোন্ট ক্লাইম্ব ফর ইনস্টাগ্রাম। আর আমার ইনস্টাগ্রামের রিলের প্রথম 10টা রিল দেখে জাজ করতে যাও না, দিস ইজ মাউন্টেনিয়ারিং। দেখে মনে হবে যে কেক ওয়াক, দেখে মনে হবে একটা ট্রেক হাইক। ডোন্ট ডু দ্যাট। 100টা রিল পিছনে দেখো, ওখানে আমি কী স্ট্রাগল করেছি একটা ছোট পাহাড় চড়ার জন্য, একটা 6,000 মিটার পিক চড়ার জন্য আমার কতটা কষ্ট হয়েছে, কতটা আমার মানে নিজের ওপর ট্রেনিং করা বাকি ছিল তখন, সেটা দেখো। আর 2 নম্বর জিনিস এটাই বলবো যে someone starts because it's impossible, someone stops because it's impossible. So তুমি চুজ করো তুমি কোনটা। তুমি যদি ইম্পসিবল বলে স্টপ করে দিতে চাও, তো তোমার গ্রোথ ওখানেই স্টপ। আর তুমি যদি ইম্পসিবল বলে স্টার্ট করতে চাও, তো তোমার লাইফ ওখান থেকে শুরু। এটাই বলতে চাই। আর একদম পডকাস্টের শুরুতে আমি একটা জিনিস বলেছিলাম যে তুমি যদি তোমার সাকসেসে স্যাটিসফাইড হয়ে যাও, তাহলে তুমি বাড়তে পারবে না, তোমার গ্রোথ আটকে যাবে সেখানেই। তো ডোন্ট ডু দ্যাট, ডোন্ট সেটেল। দ্যাটস ইট। একদম। তো আজকের ভিডিও থাকলো এই অবধি। অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে। এরকম একটা মানুষকে আজকে আমাদের পাশে পেয়েছি, এটাই আমাদের চ্যানেলের জন্য, আমার জন্য এবং আমার পুরো টিমের জন্য অনেকটা বড় ভাগ্যের। অ্যান্ড থ্যাংক ইউ দাদা, তুমি এলে। থ্যাংক ইউ তোমাকে। এবং অনেক অনেক তথ্য মানুষের সামনে এলো। আশা করি তোমাকে আমরা আবার অবশ্যই চ্যানেলে পাবো। তুমি মানে অবশ্যই অবশ্যই এসো, অল টাইম তোমাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। আর খুবই ভালো লাগলো আজকে তুমি এলে। আর এভাবেই তুমি সাবমিট করতে থাকো, দেশের এবং আমাদের বাঙালিদের নাম আরও উজ্জ্বল করতে থাকো। অ্যান্ড ফাইনালি once again কনগ্রাচুলেশন ফর ইউর সাবমিট। থ্যাংক ইউ, মিনস আ লট। আজকের ভিডিওতে আমি ছিলাম আবির এবং আমার সাথে ছিল আমাদের রনিদা, শুভম চ্যাটার্জি। আজকের ভিডিও থাকলো এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন অবধি দেখতে থাকুন, শুনতে থাকুন। নমস্কার।